বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। তোমরা যারা সেমিস্টার 2 পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের একটি অধ্যায় মৌলিক অধিকার ও কর্তব্যসমূহ পঞ্চম এই অধ্যায়টি থেকে তোমাদের সেমিস্টার 2তে একটি মান 2 এবং একটি মান 4-এর প্রশ্ন আসবে। তাই এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়েই আজকে তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে। যাদের যাদের এই অধ্যায়টি শেষ হয়ে গেছে তাদের বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে মিলিয়ে নেবে যে আদৌ এই প্রশ্নগুলো রেডি করেছো কিনা। যদি না করে থাকো তাহলে এই সম্পূর্ণ ভিডিও থেকে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো অথবা ফ্রি পিডিএফটি ডাউনলোড করে নেবে পাসওয়ার্ড দেখে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তোমাদের আরেকটি কথা জানিয়ে রাখি, বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে অলরেডি বাংলা ইংরেজি অনেক ভিডিও ক্লাস 11-এর সেমিস্টার 2-এর যেগুলো প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। তো মূল বিষয়ে আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা নোটিফিকেশনে বেল আইকনটি অন করে রাখো এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে এই পঞ্চম অধ্যায় থেকে দেখিয়ে দিয়েছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের একটি মান 2 এবং একটি মান 4-এর প্রশ্ন আসবে। তাহলে মান 4-এর যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো সবার আগে দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, মৌলিক অধিকারের সংজ্ঞা এবং এর প্রকৃতি বিশ্লেষণ করো। তা তোমরা পয়েন্ট দেবে মৌলিক অধিকারের সংজ্ঞা না মানব জীবনের মৌলিক প্রয়োজনীয়গুলি যেসব অধিকারের সাহায্যে পূরণ হয়ে থাকে সেগুলিকে মৌলিক অধিকার বলে অভিহিত করা হয়। মৌলিক অধিকার বলতে সাধারণভাবে সেই সব অধিকারকে বোঝায় যেগুলি নাগরিকদের ব্যক্তিসত্তার বিকাশে একান্তভাবে অপরিহার্য। এই কারণে মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হয়। অধ্যাপক জোহারির ভাষায় এ ফান্ডামেন্টাল রাইট মে বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইন্টারেস্ট প্রোটেক্টেড বাই দ্য হায়ার ল অফ ল্যান্ড। মৌলিক অধিকার হলো এমন এক ধরনের অধিকার যা দেশের সর্বোচ্চ আইনের দ্বারা সুরক্ষিত। মৌলিক অধিকারের প্রকৃতি না সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসুর বক্তব্য হলো সাধারণ অধিকারগুলিকে যেভাবে সংসদে সাধারণ আইন পাশের পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে পরিবর্তন করা যায়, মৌলিক অধিকারগুলিকে সেভাবে পরিবর্তন করা যায় না। এই কারণে এই অধিকারগুলিকে মৌলিক বলা হয়। মৌলিক অধিকারগুলিকে পরিবর্তন করতে গেলে সংবিধান সংশোধন করতে হয়। তা সংবিধান সংশোধন ছাড়া মৌলিক অধিকার পরিবর্তন করা যায় না। 1950 খ্রিস্টাব্দে একে গোপালন বনাম মাদ্রাজ রাজ্য মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি পাদগুলি শাস্ত্রী বলেন, মৌলিক অধিকারগুলি এই কারণে মৌলিক যে এগুলি শাসন বিভাগ ও আইন বিভাগের এখতিয়ারের বাইরে রয়েছে। মৌলিক অধিকারগুলি সংবিধান কর্তৃক সংরক্ষিত এবং আদালত কর্তৃক বিশেষভাবে বলবৎযোগ্য। স্বাভাবিক অবস্থায় সুপ্রিম কোর্ট সংবিধানের 32 নং ধারা অনুসারে এবং হাইকোর্টের 226 নং ধারা অনুসারে লেখ এবং নির্দেশ ও আদেশ জারি করে মৌলিক অধিকার বলবৎ করার ব্যবস্থা নিতে পারে। কেন্দ্র বা রাজ্য আইনসভার কোনো আইন সংবিধানের 3য় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারগুলি বিরোধী হলে সেই আইনকে বাতিল করে দিয়ে মৌলিক অধিকারগুলির পবিত্রতা রক্ষার দায়িত্ব আদালতের হাতে দেওয়া হয়েছে। সাধারণ অধিকারগুলিকে এই ধরনের কোনো মর্যাদা দেওয়া হয় না। সাধারণ অধিকারগুলি সাধারণ আইন দ্বারা সংরক্ষিত হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 22 নং ধারায় বর্ণিত গ্রেপ্তার বা আটক সংক্রান্ত ব্যবস্থাদি সহ নির্বর্তনমূলক আটক আইন সম্পর্কে আলোচনা করো। এটাও 4 নম্বরের প্রশ্ন, মান 4-এর প্রশ্ন। তা উত্তর হবে না ভারতীয় সংবিধানের 22 নং ধারায় বর্ণিত গ্রেপ্তার বা আটক সংক্রান্ত ব্যবস্থাদি সহ নিবর্তনমূলক আটক আইন পয়েন্ট দিয়ে তারপরে লিখবে ভারতীয় সংবিধানের 22 নং ধারায় গ্রেপ্তার বা আটক সংক্রান্ত ব্যবস্থাদি লিপিবদ্ধ করে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা হলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার বা আটকের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার দিতে হবে, যেটা কিনা 22-এর 2 নং ধারা অনুসারে বলা হয়েছে। গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আটক ব্যক্তিকে নিকটবর্তী জেলাশাসকের আদালতে হাজির করতে হবে এবং জেলাশাসকের অনুমতি ছাড়া অতিরিক্ত সময় তাকে কোনোভাবেই আটক করা যাবে না, যেটা কিনা 22-এর 3 নং ধারায় বলা হয়েছে। তবে শত্রুভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে ধৃত ব্যক্তিদের ক্ষেত্রে উল্লিখিত নিয়মগুলি কার্যকর হবে না। কোনো বিপজ্জনক বা গুরুতর অপরাধের যেমন প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা ইত্যাদি ক্ষেত্রে আশঙ্কার ভিত্তিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করা হলে সেই আটককে নিবর্তনমূলক আটক বলে। সংবিধান অনুসারে ভারতের সংসদ ও রাজ্য আইন সভাগুলি নিবর্তনমূলক আটক আইন প্রণয়ন করতে পারে। এই আইন প্রণয়নের ক্ষমতা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। সেই কারণে রাজ্য ও কেন্দ্রীয় আইনের মধ্যে কোনো অসঙ্গতি দেখা দিলে
রাজ্য আইনের অসামঞ্জস্যপূর্ণ অংশ বাতিল হবে বলে গণ্য হবে। নিবর্তনমূলক আটক আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সংবিধানের 22-7 নং ধারার মধ্যে বিশদে আলোচনা করা হয়েছে। 44তম সংবিধান সংশোধনী আইনে সংবিধানের 22-4 থেকে 22-7 নং উপধারাগুলির কিছু পরিবর্তন করা হয়। বর্তমান উপদেষ্টা পর্ষদের অনুমতি ছাড়া নিবর্তনমূলক আটক আইনে কোনো ব্যক্তিকে 2 মাসের বেশি আটক করা যায় না। হাইকোর্টের প্রধান বিচারপতি সুপারিশক্রমে মোট 3 জন বিচারপতিকে নিয়ে এই পর্ষদ গঠিত হবে। ভারতের সংবিধান চালু হওয়ার অব্যবহিত পরেই নিবর্তনমূলক আটক আইন প্রণীত হয়। পরবর্তীকালে মিসাক, কফে পোষা, নাসা পোটা প্রভৃতি চালু করা হয়। প্রসঙ্গত বলা যায়, বর্তমানে অবৈধ কার্যকলাপ আইন নামে একটি নতুন আইন, যেটা কিনা বলা হয় দ্য আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট, সংসদীয় অবস্থায় সক্রিয় রয়েছে। নিবর্তনমূলক আটক আইন নিঃসন্দেহে ব্যক্তি স্বাধীনতার বিরোধী। পৃথিবীর অন্য কোনো গণতান্ত্রিক দেশে স্বাভাবিক অবস্থায় এই ধরনের আইন দেখা যায় না। বিচারপতি পাতগুলি শাস্ত্রী এগুলিকে ব্যক্তি স্বাধীনতার ওপর প্রচণ্ড আক্রমণ করে বলে অভিহিত করেছেন। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। পয়েন্ট দেবে ভারতের সংবিধানে উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার। তারপরে লিখবে বহু জাতি অধ্যুষিত বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ ভারতের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি মৌলিক অধিকার। সংবিধানের 29 এবং 30 নং ধারায় সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1 নম্বর দিয়ে 29 নং ধারা। সংবিধানের 29 নং ধারায় উল্লেখ করা হয়েছে যে ভারতীয় ভূখণ্ডে বসবাসকারী সমস্ত শ্রেণীর নাগরিকের ভারতের যে কোনো স্থানের ভাষা, লিপি ও সংস্কৃতি রক্ষণাবেক্ষণের অধিকার রয়েছে। এই সঙ্গে আরও বলা হয়েছে যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, জাতি, বর্ণ বা ভাষার বিভেদজনিত কারণে কোনো নাগরিককে ভর্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। 2 নম্বর দিয়ে 30 নং ধারা। 30 নং ধারায় বলা হয়েছে যে প্রতিটি ধর্মীয় বা ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্র কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করবে না। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ধর্মের ভিত্তিতে কোনো আসন সংরক্ষণ করা চলবে না। রাষ্ট্র যদি কোনো সংখ্যালঘু শ্রেণীর শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি অধিগ্রহণ করতে চায় তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রকে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। মন্তব্য, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের মৌলিক অধিকারের তালিকায় লিপিবদ্ধ হওয়ায় ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র আরও উজ্জ্বল হয়েছে বলে অনেকে মনে করেন। বস্তুত ধর্ম, ভাষা ও গোষ্ঠীগত সংখ্যালঘুদের নিজেদের ভাষা ও সংস্কৃতি এবং শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করার যে দৃষ্টান্ত সংবিধানে দেখানো হয়েছে, পৃথিবীর অন্য কোনো দেশে তা প্রায় নেই বললেই চলে। এই কারণে 1992 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকারের গুরুত্ব সম্পর্কে এক রায় দান করতে গিয়ে বলেন, শিক্ষার অধিকার হলো মৌলিক অধিকারের সহযোগী। তারপরে আমরা চলে আসছি 4 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে উত্তরটি হবে ভারতীয় নাগরিকদের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। পয়েন্ট দিয়ে ভারতীয় সংবিধানের 21 নং ধারায় বলা হয়েছে, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু আইন নির্দিষ্ট পদ্ধতি এবং ব্যক্তিগত স্বাধীনতার ধারণা ও প্রকৃতি নিয়ে যথেষ্ট মতবিরোধ রয়েছে। আজ পর্যন্ত এই সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ব্যক্তিগত স্বাধীনতার অর্থ সংকীর্ণ ও ব্যাপক 2 রকম হতে পারে। ভারতীয় সংবিধানে এটি সংকীর্ণ অর্থে স্বীকার করা হয়েছে বলে সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন। 1978 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টে মেনকা গান্ধী হবে বনাম ভারতীয় ইউনিয়ন মামলার রায়ে ঘোষণা করে যে ব্যক্তিগত জীবন এবং স্বাধীনতা লঙ্ঘনের ক্ষেত্রে আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়েছে কিনা তা দেখার ক্ষমতা আদালতের রয়েছে। তাছাড়া সংশ্লিষ্ট আইনটি যুক্তিসঙ্গত বা ন্যায়সঙ্গত কিনা তা বিচার করার ক্ষমতাও আদালতের রয়েছে। তবে আইন নির্দিষ্ট পদ্ধতি কথাটির অর্থ নিয়ে জটিলতা থেকে গেছে। ভারতীয় সংবিধানের রচয়িতারা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বর্ণিত আইনের যথাবিহিত পদ্ধতি পরিবর্তে জাপানি সংবিধানের আইন নির্দিষ্ট পদ্ধতি কথাটিকে সংবিধানে লিপিবদ্ধ করেন। আইন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী আদালত কোনো আইন ন্যায়নীতি বিরোধী কিনা তা বিচার করতে পারেন না। শুধুমাত্র যে আইন অনুযায়ী ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হবে সেই আইনটি বিধিসম্মতভাবে আইনসভা কর্তৃক প্রণীত কিনা তা বিচারের ক্ষমতা আদালতের থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে
সংবিধানের 21 নং ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত জীবনের স্বাধীনতার অধিকার 1978 খ্রিস্টাব্দের 44তম সংবিধান সংশোধনীর পর একটি বিশেষ মর্যাদা লাভ করেছে। এই সংশোধনী অনুযায়ী রাষ্ট্রপতি কোনো অবস্থাতেই 21 নং ধারায় উল্লিখিত জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্থগিত রাখতে পারেন না। সম্প্রতি 2002 খ্রিস্টাব্দে 88তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে 21 ক নামে নতুন একটা ধারা সংযোজন করে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে। এই ধারায় ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্র 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকাদের জন্য অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করবে। না, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করো। দেখো, সম্পূর্ণ উত্তরটা কিন্তু এখানে তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা দেখে নাও। এটা আর বললাম না তোমাদেরকে, এর সম্পূর্ণটা তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে একটিমাত্র পাসওয়ার্ডের মাধ্যমে। তার সেই পাসওয়ার্ডটা ভিডিওর কোথাও বলে দেওয়া আছে, তা তোমরা সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবে। তারপরে আমরা চলে আসছি মান 2 এর যে প্রশ্নগুলো এই অধ্যায় থেকে আসতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের মার্চে তোমাদের ফাইনাল পরীক্ষা সেকেন্ড সেমিস্টারে, তা এই সেকেন্ড সেমিস্টারের ফাইনালে যে সমস্ত পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আসতে পারে, আজকে আমি তোমাদেরকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখিয়ে দিলাম। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। যাদের হয়ে গেছে তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই মিলিয়ে নেবে যে তোমরা আদৌ এই প্রশ্ন উত্তরগুলো পড়েছো কিনা। যদি না পড়ে থাকো তাহলে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে অথবা স্ক্রিনশট করে নেবে। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের সেমিস্টার 2 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পঞ্চম অধ্যায়ের মাত্র একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছ। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এইরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি কিন্তু অন করে রেখো। তাহলে পঞ্চম অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞান থেকে একাদশ শ্রেণীর সেমিস্টার 2 এ যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আসতে পারে আজকে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করলাম। প্রত্যেকে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।